कहाँ का इरादा तुम्हारा सनम, किसके दिल को अदाओं से बहलाओगे। सच बताओ कि इस चांदनी रात में किससे वादा किया। বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের এই অর্জনটাকে ধূলিসাৎ করার জন্য রাতের অন্ধকারে গ্রাম অঞ্চলের যে সমস্ত মন্দির, সেই মন্দিরগুলোকে ভেঙে দিয়ে নিজেরা সকালবেলা গিয়ে ভিডিও করছে, ভিডিও করে বলছে যে এই কি আমাদের স্বাধীনতা, এই কি আমাদের অর্জন। যেহেতু ভারত শেখ হাসিনাকে সমর্থন করে, সেই হিসেবে হিন্দুরাও কিন্তু বেশিরভাগ হিন্দুরা এবং বিশাল অঙ্কের একটা হিন্দু জনসংখ্যা যারা এই শেখ হাসিনাকে সমর্থন করে, তারা ডিক্টেটর হলেও সমর্থন করে। মানুষ বিএনপি জামাত থেকে আরম্ভ করে সাধারণ জনগণ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই বিবৃতির কারণে হিন্দুদের পর ক্ষিপ্ত। বাংলাদেশের ইতিহাসে কোনো জায়গায় কোনো মন্দির রক্ষা করতে গিয়ে কোনো হিন্দু নিহত হয়েছে কিংবা আহত হয়েছে এমন কোনো ঘটনা কেনার সময় অভয়নগরে প্রথম যে এটা শুরু হয়, আওয়ামী লীগের দুই নেতার কোন্দলের জেরে ওখানে হাজার হাজার হিন্দুরা সেই নদী পার হয়ে পালিয়ে গিয়েছে। রাজ ক্ষমতার অংশীদারিত্ব ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে, কিন্তু হিন্দুদের জন্য আমরা একটা দাবি তাদের কাছে পূরণ করতে পারি না। দূর থেকে বসে নানান রকম মিডিয়ায়, বিশেষত সোশ্যাল মিডিয়ায় খাপছাড়া বিক্ষিপ্ত নানা তথ্য পাচ্ছি, একই সঙ্গে বহু অপতথ্যও পাচ্ছি। সেই অপতথ্যে একটা বড় অংশ বলছে, তারা আশঙ্কা করছে যে বাংলাদেশের হিন্দুরা বিপন্ন, লুটপাট সহিংসতা চলছে, মন্দিরে মন্দিরে আক্রমণ চলছে। আপনার মতামতটা, বাংলাদেশের হিন্দুরা কেমন আছে, পরিস্থিতিটা ঠিক কি? বাংলাদেশের আজকে যে দিন, সেই দিনটা হিন্দুদের উপরে ব্যাপকভাবে আজকে কোনো হামলার আমরা সংবাদ পাই নাই, কিন্তু হিন্দুদের উপরে বিভিন্ন ভাবে হুমকি ধামকি এগুলো আছে। একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে হবে যে এই যে গণ আন্দোলন, যেটা ছাত্র আন্দোলন ছিল, সেটা যখন একটা জাতীয় আন্দোলনে মানে রূপ নিল, আপনারা জানেন যে এই যে বর্তমান যে হাসিনা সরকার, এটা অত্যন্ত ডিক্টেটরশিপ সরকার ছিল। গত 2 টার্ম এদেশের জনগণ ভোট দিতে পারে নাই, তারা বিনা ভোটে তিনি ক্ষমতায় ছিলেন। তাদের নিজস্ব পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সর্বক্ষেত্রে তার নিজস্ব লোককে বসিয়ে দিয়ে তিনি একটা ডিক্টেটরশিপ বজায় রেখেছিলেন, যেটা বাংলাদেশের সাধারণ জনগণ এটা মেনে নেয়নি। তো একই সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যেহেতু ভারত শেখ হাসিনাকে সমর্থন করে, সেই হিসেবে হিন্দুরাও কিন্তু বেশিরভাগ হিন্দুরা এবং বিশাল অঙ্কের একটা হিন্দু জনসংখ্যা যারা এই শেখ হাসিনাকে সমর্থন করে, তারা ডিক্টেটর হলেও সমর্থন করে, তারা খারাপ কাজ করলেও সমর্থন করে। এই যে গুলি করে শত শত ছাত্র জনতাকে তারা নিহত করেছে, এরপরেও তারা শেখ হাসিনাকেই সমর্থন করেছে বিভিন্ন সময়। এমনকি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা ঐক্য পরিষদ যারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছে, যারা ছাত্র জনতা নিজেদেরকে রাজাকার বলেছে, তাদেরকে যেন কোনো চাকরিতে মানে আপনার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, কোন সরকারি বাহিনী কিংবা এসের কোন জায়গাতে যেন তারা চাকরি না পায়, এবং তাদেরকে হিসেবে কি বলে রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদের বিরুদ্ধে দ্রুত মামলা করে যেন তাদের সাজা করা হয়। তো এই ব্যাপারে সাধারণ যারা মানুষ, বিএনপি জামাত থেকে আরম্ভ করে সাধারণ জনগণ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই বিবৃতির কারণে হিন্দুদের পর ক্ষিপ্ত। দুটো কারণ, একটা হচ্ছে আওয়ামী লীগ করে, একটা হচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই এক পেশি বক্তব্যের কারণ। তো তারপরেও এই ক্ষিপ্ততা আঁচ করতে পেরেই যারা এখন ক্ষমতায় নাই, বিএনপি জামাতের নেতৃবৃন্দ সারা দেশের হিন্দুদের আমাদের সঙ্গে আলাপ করেছে। আলাপ করার পরে তারা সমস্ত নেতৃবৃন্দ বলেছে যে তোমরা বিভিন্ন মন্দির এবং মঠ এবং হিন্দুদের পাড়ায় মহল্লা তোমরা পাহারা, এবং সে অনুপাতে আমরা দেখেছি বড় বড় যে সমস্ত মন্দির, সেই মন্দিরগুলোতে তারা রেগুলার পাহারা দিচ্ছে। হিন্দু এবং আমরা যারা আছি তারা সব পাহারা দিচ্ছে, আমাদের হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ আছে। কিন্তু ওই যে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, যারা আওয়ামী লীগের নেতা, যারা এই বিভিন্ন সময় এই খুন মানে তার ডিক্টেটরশিপের সমর্থন করেছে, বিভিন্ন সময় এলাকার মধ্যে অন্য দলের নেতা কর্মীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তো তাদের বাড়িতে অনেকের বাড়িতেই হামলা হয়েছে, তাদের কিছু দোকানপাটেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে যেহেতু গোলাম এসে দল করে, মানে অনেকেই এই সুযোগগুলো নেয়, হ্যাঁ, যারা পরাজিত শক্তি তারা এটাকে আরো মেসাকার করা, এই বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের এই অর্জনটাকে ধূলিসাৎ করার জন্য রাতের অন্ধকারে গ্রাম অঞ্চলের যে সমস্ত মন্দির, সেই মন্দিরগুলোকে ভেঙে দিয়ে নিজেরা সকালবেলা গিয়ে ভিডিও করছে, ভিডিও করে বলছে যে এই কি আমাদের স্বাধীনতা, এই কি আমাদের অর্জন। আমরা সবসময় যে কথাটা বলেছিলাম যে প্রতিটি গ্রামে মহল্লায় হিন্দুরা যেন প্রত্যেকটি মন্দির পাহারা দেয়, প্রত্যেকটি মন্দিরে একটা কমিটি আছে। কিন্তু এই সমস্ত মন্দিরের মধ্যে অনেকেই আওয়ামী লীগের নেতা ছিল, যারা তারা মানে এই মন্দিরগুলোকে তারা পাহারা দেয়নি। এমনকি আমরা বাংলাদেশের ইতিহাসে কোনো জায়গায় কোনো মন্দির রক্ষা করতে গিয়ে কোনো হিন্দু নিহত হয়েছে কিংবা আহত হয়েছে এমন কোনো ঘটনা নেই। কিন্তু আওয়ামী লীগের পক্ষে গিয়ে আমাদের ওইখানে রংপুরের একজন হিন্দু নেতা, যিনি আওয়ামী লীগের সেক্রেটারি,
থানা সেক্রেটারি, তিনি কিন্তু ওইখানে গিয়ে নিহত হয়েছেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং পুলিশের গুলিতে যে সময় আন্দোলন চলছে সেই অনেক ছাত্র, অনেক গার্মেন্টস কর্মী বিভিন্ন ভাবে গুলিতে নিহত হয়েছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। তো সামগ্রিক ভাবে দুটো জিনিস, একটা হচ্ছে যে বহু জায়গায় খোলা জলে মাছ শিকার করা আসছে, আবার কিছু আছে গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গায় কিছু সুযোগ সন্ধানী লোকজন থাকে, এই সুযোগে আমরা হামলা করব। একই সঙ্গে তারা নির্যাতন। আমার একটা ছোট প্রশ্ন আপনার কাছে, সেটা হলো এইটা আপনি নিজেও বলছিলেন, আমরা মনে করি যে হাসিনার আমলে বোধহয় হিন্দুরা তুলনামূলকভাবে সুরক্ষিত ছিল, কিন্তু এটাও তো ঠিক যে তথাকথিত কট্টর মৌলবাদ রুখতে হাসিনা যে খুব সক্রিয় পদক্ষেপ নিয়েছেন তা তো নয়। তা যদি হতো তাহলে এত হিন্দুকে ভারতবর্ষে মাইগ্রেট করে আসতে হলো কেন গত 10 বছরে? আমার আপনার কাছে প্রশ্ন, হাসিনার আমলে হিন্দুদের সুরক্ষার ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়েছিল? কোনো সুরক্ষা ছিল না। আপনার যদি এক বাক্যে বলি, শেখ হাসিনার সময় অভয়নগরে প্রথম যে এটা শুরু হয়, আওয়ামী লীগের 2 নেতার কোন্দলের জেরে ওখানে হাজার হাজার হিন্দুরা সেই নদী পার হয়ে পালিয়ে গিয়েছে। সেই সময় মানে শত শত বাড়ি পুড়িয়ে দিয়েছে। চট্টগ্রামের আউজান, ফটিকছড়ি, তারপরে নাসিরনগর, যেখানে কুমিল্লা থেকে আরম্ভ করে সেই নোয়াখালী পর্যন্ত, তারপরে এদিকে সিরাজগঞ্জে, তারপরে রংপুরে, দিনাজপুরে, বিভিন্ন জায়গায় মহানবীর বিরুদ্ধে কটূক্তি, ইসলামের বিরুদ্ধে কটূক্তি, এই সমস্ত অজুহাতে আওয়ামী লীগের নেতারা সক্রিয় ভাবে থেকে এই সমস্ত হিন্দু বাড়িতে হামলা করেছে। বিভিন্ন জায়গায় খুলনা থেকে আরম্ভ করে গোপালগঞ্জ পর্যন্ত এইগুলো হামলা হয়েছে। এমনকি বিএনপি যখন ক্ষমতায় এসেছিল 2091 সালে, তখনও হিন্দুদের বাড়ি ব্যাপকভাবে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে বিভিন্ন ভাবে। সেই সময় বিএনপি সরকারও বিচার করে নাই। আওয়ামী লীগ সরকার আসার পরে আজকে যে বর্তমানে আমাদের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে নিয়ে হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল শাহাবুদ্দিন কমিশন। তারা সেই শাহাবুদ্দিন কমিশন করার পরেও সেখানে 25,000 হিন্দু নির্যাতনের ঘটনা পায়। সেগুলোকে যারা আওয়ামী লীগ জড়িত তাদের নাম বাদ দিয়ে 5,000 করা হয়। সেই 5,000-এর মধ্যে আওয়ামী লীগ যুক্ত থাকার কারণে সেখানে হাইকোর্ট থেকে যে যারা নির্যাতন করেছে তাদের একটা গেজেট তৈরি করে, সেই গেজেটও যাতে মানুষের কাছে না যায়, বিচার না হয়, হাসিনা সরকার সেই কাজটা করেছে। এবং আপনি জানেন, হ্যাঁ বলে দেয়, বাংলাদেশে 550টা মডেল মসজিদ হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে, ইসলামী আর্কিটেক্ট মানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু হিন্দুদের জন্য আমরা একটা দাবি তাদের কাছে পূরণ করতে পারি নাই, একটা নট মডেল মসজিদ, নট একটা হিন্দু ইউনিভার্সিটি, কোনো কিছু আমরা তার কাছে পাই নাই। এবং একটা দুর্গাপূজায় 3 দিনের ছুটির জন্য সমগ্র হিন্দু সমাজ দীর্ঘদিন দাবি করেছে, তারা দেয়নি। এবং এতটাই মৌলবাদী ছিল শেখ হাসিনা সরকার। তারা মদিনা সনদ বাস্তবায়ন করতে চায়, তারা নবীর দেখানো পথে দেশ শাসন করতে চায়, তারা কোনোদিন গণতন্ত্র চায়নি। এমনকি আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে ধর্মনিরপেক্ষতা নাই। এবং ভারতের নেতৃবৃন্দ যারা আছে তারা এই ভুলটাই, হাসিনার এই চালাকিটাই তারা কখনো বুঝতে পারেনি, এখনো বুঝতে পারে। তাহলে এই যে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন, এই যে নতুন বাংলাদেশ তৈরি, একটা নতুন চেতনার কথা বলা হচ্ছে, এই নতুন বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য, তাদের কমফোর্টের জন্য, তাদের সুরক্ষার জন্য আপনাদের ব্লুপ্রিন্টটা কি হবে? আপনি নতুন সরকারকে কি বার্তা দেবেন? মোহাম্মদ ইউনূসকে কি বার্তা দেবেন? আচ্ছা, উনি একটা অসাম্প্রদায়িক মানুষ, স্বাভাবিক, মানে তার কাছ থেকে আমাদের যে প্রাপ্তিটা, আমরা মনে করি যে সবসময় কৌটিল্য বলছে সুখস্য মূলম ধর্ম, মানে ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম মানে রাজ্য। রাজ ক্ষমতার অংশীদারিত্ব ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। তো রাজ ক্ষমতার অংশীদারিত্বের জন্য আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা, যাতে হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হয়ে পার্লামেন্টে কিছু হিন্দু লোক পার্লামেন্টে ঢুকতে পারে, যারা হিন্দুদের পক্ষে কথা বলবে, হিন্দুদের দাবি দেওয়া, অধিকার, অভাব, অভিযোগগুলো তারা পূরণ করতে পারে। আরেকটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, যেটা ভারতেও আছে, পাকিস্তানে আছে, সারা পৃথিবীতে আছে। বাংলাদেশে আমরা বহুবার চেষ্টা করেও আমরা এই জিনিসটা করতে পারিনি। এই দুটো জিনিস যদি করা যায়, তাহলে বাংলাদেশের হিন্দুরা নিজেরাই নিজেদের মেরুদণ্ড সোজা করে, শক্তি অর্জন করে নিজেরা এখানে রক্ষা করতে পারবে। এই ভূমি আমাদের, আমরা এই ভূমি ছেড়ে যেতে চাই না। আমরা ভারতেও যেতে চাই না, আমেরিকাও যেতে চাই না। এটা আমাদের পিতৃভূমি, এটা আমাদের মাতৃভূমি। এখানে হরি ঠাকুর, অনুকূল ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, পরমহংসদেবের বিভিন্ন সময় আমাদের যে কলকাতা দাঙ্গা, নোয়াখালী দাঙ্গা, এরপরে 1950 সালে সারা বাংলা জুড়ে এরকম দাঙ্গা হয়েছে, 1964 সালে দাঙ্গা হয়েছে, 1971 সালে 1 কোটিরও বেশি মানুষ আমরা শরণার্থী হিসেবে দীর্ঘ 1 বছর একটা তাঁবুর মধ্যে আমরা বসবাস করেছি, যেখানে পায়খানা সেখানেই প্রস্থান, সেখানেই স্নান, যার ফলে ওখানে হাজার হাজার লোক ওই সময় মারা গেছে। অথচ দেশ স্বাধীন হওয়ার পরে আমার এই দেশের যারা রাজাকার, যারা আলবদর, যারা আনসান যারা ছিল, তাদের সম্পত্তি কিন্তু এনিমি হয়নি। এনিমি হয়ে গেছে শুধুমাত্র হিন্দুদের সম্পত্তি। রমনা কালী মন্দির ধ্বংস করা হয়েছে, তারপরে
আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় থেকেই পরবর্তীকালে বিএনপি আসছে, এরশাদের সময় আবার সারা বাংলাদেশের মঠ মন্দিরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং ঢাকেশ্বরী মন্দিরের আমাদের মাননীয় নেতারা আছেন। ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে এমন কোন ঢাকা শহরে মন্দির ছিল না যে মন্দিরটা তারা আগুনে পুড়িয়ে দেয়। সমস্ত চট্টগ্রামের কৈবল্য ধাম থেকে আরম্ভ করে তারা কক্সবাজারের লোক আছে, সারাটা বাংলাদেশ ধ্বংস হয়েছে। বিএনপির সময় 2001 সালে আপনার ভোলা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক সহিংসতা হয়েছে। সেই ঘটনাগুলো এবং এই গত টার্মে যে বিএনপির আওয়ামী লীগের ক্ষমতার সময় আমরা নাসিরনগরে দেখেছি, কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুরে একবারে সেই চৌমোহনীতে বিশাল বিশাল বড় বড় মন্দির, কোটি কোটি টাকার মন্দিরগুলো এখন ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখছি সেই ঠাকুরগাঁর সেই পীরগঞ্জ গ্রামকে গ্রাম চালায় দেওয়া হয়েছে, রংপুরে 2-3টা গ্রাম চালায় দিয়েছে। সেই সমস্ত ঘটনাগুলো এর আগেও আমাদের কি বলে নাসিরনগর থেকে আরম্ভ করে চট্টগ্রামে প্রচুর মন্দির এরকম ধ্বংস হয়েছে। কোন একটা ঘটনা ঘটলেই গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটে। এইগুলো শুধুমাত্র আজকে ঘটতেছে তা না, এবং এর ফলে হয়ে গেল কি যে বাংলাদেশে 33% হিন্দু ছিল 1947 সালে, সেটা 2015 সালেও সরকারি সেন্সাসে বলছে 10.7%, 2023 সালে এসে বলছে 7.9%। অর্থাৎ এই গত লাস্টের 6 বছরেও হিন্দু কমছে 2.8%। তো এই অবস্থার একটা অবসান হওয়া। আজকে আপনারা দেখলাম, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক, যে সেই উত্তরবঙ্গে একটা করতোয়া নদীতে যখন স্নান উৎসব ছিল সেখানে প্রচুর মানুষ সেই জলে ডুবে মারা যায়। আমরা জানার আগেই দেখেছি যে আপনারা তাদের ওখানে সেই সহযোগিতা করতে গেছেন, প্রতিটি পরিবারকে মানে প্রতিজনকে 3 লক্ষ করে টাকা ওই সময় দিয়েছেন। আমরা এর আগেও দেখছি সেই আমাদের টাঙ্গাইলে একটা পরিবার, আমাদের হিন্দুদের যে অর্থের অভাব আছে তা না, এরপরেও একটা ফ্যামিলি তারা না খেয়ে মারা যাচ্ছিল, একজন মহিলা, সেই মহিলাকে আপনারা মনে হয় সম্ভবত আজীবন এখনো পর্যন্ত তাদেরকে ভরণ করে, অথচ আমাদের হিন্দুদের মধ্যে বহুত কোটিপতি আছে তারা দেখেন। আমরা বিভিন্ন সময় এগুলোতে আপনাদের মহানুভবতা এখনো 1992 সালে একেবারে বাংলাদেশের 64 জেলায় হামলা হয়েছে। তো সেইগুলোতে আমরা দেখেছি সেই সময় আপনাদের হওয়ার পরেও পরবর্তীকালে দীর্ঘদিন ধরে হচ্ছিল, তখন জামাত ইসলাম এবং সহ মাদ্রাসা ছাত্ররা সেই মন্দিরগুলো পাহারা দিচ্ছিল। এবারও দেখলাম ঢাকেশ্বরী মন্দির দিয়ে দেখলাম মানে পাহারা দিচ্ছে, বিভিন্ন বড় বড় মন্দিরে পাহারা দিচ্ছে, যে কারণে আমি মনে করি যে মানে বড় ধরনের একটা মেসাকার হওয়ার একটা ঘটনা হতে পারত, যেটা আপনাদের সহ অন্যান্য বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন বিধায় বড় বড় কোনো ঘটনা ঘটেনি। তারপরেও বিভিন্ন জেলায় মন্দির কিন্তু ভেঙেছে, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু ঘটেছে। তো সেই কারণে আমার এটা হচ্ছে একটা স্পেসিফিক, যেহেতু আপনারা একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক সমাধান হওয়া দরকার। আপনাদেরকে প্রস্তাব যে একসময় আমাদের 72টি সিট ছিল, রিজার্ভ সিট ছিল জাতীয় সংসদে, এবং পাকিস্তানের প্রতিষ্ঠার আগে আমাদের মুসলিম লীগের সঙ্গে হিন্দু নেতৃবৃন্দের একটা সমঝোতা ছিল, চুক্তি। সেটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 10% প্রতিনিধি থাকবে হিন্দুদের, আর প্রাদেশিক পরিষদে 30% প্রতিনিধি হিন্দুদের থাকবে, এবং চাকরির ক্ষেত্রে 20% কোটা থাকবে, এবং সমস্ত হিন্দু ছাত্রদের জন্য একটা স্টাইপেন্ডের ব্যবস্থা থাকবে। এটা পাকিস্তানের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে তৎকালীন আমাদের যারা হিন্দু নেতৃবৃন্দ ছিল তাদের একটা চুক্তি ছিল, যে চুক্তির ফলে আজকে এই দক্ষিণাঞ্চল এবং সিলেট জেলা ভারত থেকে কেটে এই বাংলার মধ্যে। তা আমরা মনে করি সেই পৃথক নির্বাচন ব্যবস্থাটা যদি থাকে, কারণ নির্বাচন প্রত্যেকবার নির্বাচনের পরেই আমরা হলো ফুটবলের মতো ব্যবহার, অথচ আজকে পার্লামেন্টে দেখেন কয়েকদিন আগে আমাদের এখানে হরিজন পল্লীতে প্রায় 110টা পরিবারকে একেবারে ধুলায় মিশে যাচ্ছে। আমাদের যেসব এমপিরা পার্লামেন্টে একটা কথা বলতে পারতেছে না, আমাদের মানে জাতীয় পার্টির নেতারা গিয়ে ওখানে দেখছে, তারা পার্লামেন্টে কথা বলছে, কিন্তু আমাদের যে উদিরে মাথা দ্বারা এরা কিন্তু কোনো কথা বলছে না। কথা না বলার পিছনে তারা হচ্ছে একটা দলের প্রতিনিধি হিসেবে থাকছে, হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি আমাদের জাতীয় সংসদে নাই এবং যাওয়ার কোনো সুযোগও নেই। তো সেই সুযোগটার জন্য যদি আজকে আমাদের এই ধরনের আমাদের জাতীয় নেতৃবৃন্দরা এখানে আছে, তারা যদি পার্লামেন্টে যেতে পারতো, আমরা যদি যেতে পারতাম, আমরা কিন্তু আমার সমাজের জন্য আমরা কথা বলতে পারতাম। কক্সবাজারে মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে রাত জেগে পাহারা দিচ্ছেন কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর কর্মীরা। তারা পর্যায়ক্রমে পাহারা দিয়ে মানব প্রাচীর গড়েছেন মন্দিরে মন্দিরে। দেশের গুমোট এই পরিস্থিতিতে সবাইকে কাছে পেয়ে খুশি সংখ্যালঘু সম্প্রদায়। কামরুল ইসলাম মেট্রোর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। কক্সবাজার শহরের রাতের দৃশ্য। পৌরসভার অর্ধ শতাধিক হিন্দু ও বৌদ্ধ মন্দিরে মাদ্রাসার ছাত্র শিক্ষক মিলে চারদিকে গড়েছে মানব প্রাচীর। সন্দেহজনক কাউকে চলাফেরা করতে দেখলেই প্রশ্নের মুখোমুখি করছেন তারা।
কিন্তু বলেছে আলহামদুলিল্লাহ আমাদের কাজের উপর তারা অত্যন্ত সন্তুষ্ট এবং পুরা কক্সবাজার আলহামদুলিল্লাহ এখনো কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখি নাই, হচ্ছে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে না, এটা আমরা পাহারা দিচ্ছি। সবাই মিলেমিশে এখানে আজকে 100 জন, কালকে 150 জন, এভাবেই আমরা রোটেশন করেছি যাতে সবাই তাকে সজাগ থাকে এবং কোন দুষ্কৃতিকারী যাতে এলাকাতে এসে কোনো কিছু করতে না পারে। এভাবেই আমরা এই পর্যন্ত মিলেমিশে ভালো হয়ে আছি এবং আমাদের পার্শ্ববর্তী যারা আছেন বিভিন্ন সম্প্রদায়ের ওনারাও আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আমরাও মোটামুটি সমাজে যারা রয়েছে তাদের সাথে একটা সম্প্রীতি ভাব রয়েছে, আশা করি আমরা সকলে এই সম্প্রীতি ভাব বজায় থাকবে। মাদ্রাসার শিক্ষকদের পাশাপাশি মন্দির রক্ষায় যোগ হয়েছেন এলাকার লোকজনও। এখানে মন্দিরে হারাইছিলাম, সময় আছি তাদের যে কোনো সময় আমরা সুখে দুঃখে আমরা তাদের পাশে থাকি, কারণ আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা আছে এখানে সবাই হচ্ছে আমরা বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, সবাই সবার সাথে মিলেমিশে, এখানে এ ধরনের কোনো কিছু হওয়ার চান্সই নেই। বৌদ্ধ গুরু নেতারা বলছেন ধর্মীয় উপাসনালয়গুলোতে সেনাবাহিনীর পাশাপাশি মাদ্রাসা কলেজের শিক্ষার্থীরা মন্দির পাহারা দেয় তাদের ভয় কেটেছে। জানান বিএনপি জামায়াতের নেতারাও নিয়মিত খোঁজ রাখেন। এই এলাকায় নেতারা আছেন, আমরা অনুরোধ করছি নেতাদেরকে আপনারা এই মন্দির এবং তাদের বাসস্থান এগুলো পাহারা দেবেন যদি কোনো ধরনের, এবং ইতিমধ্যেই পাহারা দিচ্ছে তারা, এবং আমরা কঠোরভাবে বলেছি কোনো ধরনের যদি হয় যে নিজে দাঁড়ানোর জন্য বুক চিতিয়ে সাহস করে যাতে তাদের পাশে আগে আসে। কক্সবাজার জেলায় 150 বৌদ্ধ মন্দির ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের আরো 150 মন্দির পাহারা দিচ্ছেন অন্য ধর্মের মানুষ। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। মন্দির পাহারা দিচ্ছেন এলাকার যুবকরা, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম, আমাদেরকে একটু সেই চিত্র বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি আসলে গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আরো একবার প্রমাণিত হলো যে বাংলাদেশের মানুষ যে অসাম্প্রদায়িক, অর্থাৎ গতকাল যখন চারিদিকে ভাঙচুর অগ্নিসংযোগ চলছিল ঠিক ওই মুহূর্তগুলোতেই কিন্তু যারা এখানকার যারা ইসলামী বিভিন্ন দলের সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, মসজিদের ইমামগণ রয়েছেন, তারা কিন্তু যারা সংখ্যালঘু রয়েছেন তাদের